বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। নিজেদের জন্য কিছুটা সময় বাঁচিয়ে নিতে পারবো, এমনকি সংসারের খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবো। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথমে নিয়েছি বেশ কিছুটা ম্যাগি বা চাউমিন। আমরা অনেকে কিন্তু বাড়িতে বানিয়ে থাকি, তবে সমস্যা হয় একটাই, যখন আমরা ম্যাগি বা চাউমিন সেদ্ধ করি অনেকেই দেখবেন ঠিকভাবে সেদ্ধ করতে পারে না, অতিরিক্ত অনেক সময় গলে যায়, যার কারণে ম্যাগি বা চাউমিন একদমই ঝরঝরে হয় না, আর যেটা দেখতে তো ভালো লাগেই না, খেতেও কিন্তু ভালো লাগে না। তো আপনারা কিভাবে সেদ্ধ করবেন? গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি আর ওর মধ্যে বেশ কিছুটা জল দিয়েছি। জলটা যখন গরম হতে শুরু করবে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেবেন। তারপর ম্যাগি বা চাউমিনগুলো আপনারা দিয়ে দেবেন। এবার এই জলটাকে আপনারা কিছুক্ষণ ভালোভাবে ফুটতে দেবেন। তো দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই সময় একটা খুন্তি বা হাতার সাহায্যে আমি এইভাবে করে একটু নাড়িয়ে নেব। তারপর আরও কিছু সেকেন্ড ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখে দেব কিছু সেকেন্ডের জন্য। তারপর এখান থেকে আমি ম্যাগিটাকে নামিয়ে নেব আর এই জলটাকে ঝরিয়ে নেব। তো জলটা ঝরানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা পাত্র, আর নিয়ে নেবেন একটা ছিদ্রযুক্ত পাত্র, তার ওপরে এইভাবে করে আপনারা জলটাকে ঝরিয়ে নেবেন। যেহেতু ম্যাগি বা চাউমিন অনেকটাই গরম রয়েছে, এই গরম অবস্থায় থাকলে কিন্তু আরও গলে যেতে পারে, যার কারণে ওপর থেকে আরও একটু জল দিয়ে দেবেন। সেক্ষেত্রে কি হবে, ম্যাগি বা চাউমিন খুব সহজেই ঠান্ডা হয়ে যাবে, যার কারণে ম্যাগিটা কিন্তু আর গলবে না। দেখতেই পাচ্ছেন আমি সাথে সাথে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। মশা তাড়ানোর জন্য আমরা অনেকেই কিন্তু এই ধরনের কয়েলের ব্যবহার করে থাকি, তবে অনেক সময় দেখবেন এই কয়েলগুলো এইভাবে করে যদি ভেঙে যায় সেক্ষেত্রে স্ট্যান্ড ছাড়া জ্বালাতে অনেকটাই অসুবিধা হয়। অনেক সময় আমরা কি করি, এই ধরনের কয়েলগুলো তখন বাতিল করে দিই জ্বালাতে না পারার কারণে। তবে আপনাদেরও যদি কয়েল এইভাবে ভেঙে যায় সেক্ষেত্রে আপনারা কিভাবে স্ট্যান্ড ছাড়াই চালিয়ে নেবেন। আমি এখানে নিয়েছি একটা নেল কাটার, পুরনো নতুন যে কোনো নেল কাটার নিয়ে নেবেন। এইভাবে করে নেল কাটারটাকে খুলে নেওয়ার পর যে ফাইলের মতো অংশটা থাকে সেটাকে আমি বের করে নিয়েছি। এবার মর্টিনটা যদি আপনাদের এইভাবে মাঝখান থেকে ভেঙে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন, যে ফুটোটা থাকে তার মধ্যে এই নেল কাটারের যে জায়গাটা রয়েছে সেটাকে এইভাবে করে পরিয়ে দিলাম। এইভাবে যদি আমরা নেল কাটারটা জ্বালিয়ে নিই সেক্ষেত্রে স্ট্যান্ড ছাড়াই খুব সহজেই জ্বলে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই নেল কাটারটা স্ট্যান্ডের মতো কাজ করছে। আর যদি এইভাবে ছোট করে ভেঙে যায় সেক্ষেত্রে আপনারা নেল কাটারের এই যে মাঝখানের অংশটা রয়েছে তার মধ্যে যদি এইভাবে করে কয়েলটা পরিয়ে দেন দেখবেন খুব ভালোভাবে স্ট্যান্ডের কাজ করবে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল। আমাদের অনেকেরই বাড়িতে নানা ধরনের কোল্ড ড্রিঙ্কসের বোতল থাকে, যেগুলো কিছুদিন ব্যবহার করার পর আমরা কিন্তু সকলেই ফেলে দিই আর কোনো কাজে ব্যবহার করি না। তবে এই ধরনের বোতলগুলো ফেলে না দিয়ে আপনারা আবারও কি কাজে কিভাবে ব্যবহার করবেন তারই একটা টিপস শেয়ার করব। তো প্রথমে বোতলটাকে কেটে নিতে হবে, তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা ছুরি। আপনারা এখানে ছুরি কাঁচি যেটা দিয়ে আপনাদের সুবিধা হবে সেটাই ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন বোতলটাকে এইভাবে করে কেটে নিয়েছি। এবার যদি বোতলের কাটা অংশটা সমান না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু কাঁচির সাহায্যে এইভাবে করে সমান করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে আমি সমান করে নিয়েছি। এবার এই বোতলটার এই সাইড থেকে আমি কি করব, কেটে নেব। পুরো বোতলের সাইড থেকে কিন্তু এইভাবে করে কেটে নিতে হবে। কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন পুরো বোতলটাই আমি এইভাবে কেটে নিয়েছি। এবার হাতের সাহায্যে কাটা যে অংশগুলো রয়েছে এইভাবে করে চাপ দিয়ে ওপরের দিকে একটু তুলে দেব। এটা কিন্তু দেখতে ঠিক একটা ফুলের মতো হয়েছে, দেখতেই পাচ্ছেন, দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা বেসন। আমরা বেসনের নানা ধরনের রেসিপি বানিয়ে থাকি, অনেক সময় দেখবেন বেসনটা কিন্তু আমাদের ফেটিয়ে নিতে হয়। তো যার কারণে আমরা কি করি, এই ধরনের হুইস্কারের ব্যবহার করে থাকি, তবে সবার কাছে কিন্তু এই ধরনের হুইস্কার থাকে না। সেক্ষেত্রে আপনারা এই ধরনের হুইস্কার ছাড়াই কিভাবে বেসনটাকে ফেটিয়ে নেবেন। তো
যে বোতল দিয়ে টুলটা বানিয়েছি সেটা নিয়েছি আর নিয়েছি এখানে জল, বেশ কিছুটা পরিমাণের জল দেব। তারপর এই বোতলের যে টুলটা বানিয়েছি সেটা দিয়েই আমি এইভাবে করে বেসনটাকে ফেটিয়ে নেব। তো একবারেই কিন্তু অনেকটাই জলের ব্যবহার করবে না, পরিমাণ অনুযায়ী কিন্তু জলটা দেবেন। আর কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা কিন্তু হুইস্কার ছাড়াই এইভাবে করে খুব সহজেই আমাদের বেসনটাকে ফেটিয়ে নিতে পারছি। আর কতটা সুন্দর ফেটিয়ে নেওয়া হয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। তবে শুধু যে আপনারা এইভাবে করে বেসনই ফেটাতে পারবেন তা কিন্তু নয়, আমরা অনেক সময় বাড়িতে কেক বানিয়ে থাকি, কেকের ব্যাটারও কিন্তু আমরা এইভাবে করে বোতলের সাহায্যে ফেটিয়ে নিতে পারবো। তাছাড়াও অনেক সময় আমরা যে দই ফেটানোর জন্য হুইস্কারের ব্যবহার করে থাকি, দই ফেটানোর কাজেও কিন্তু এইভাবে বোতলটার ব্যবহার করতে পারবো। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পাত্র, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের ব্যবহার করা চায়ের পাতা। চা আমরা প্রত্যেকেই খেয়ে থাকি, চায়ের পাতাটা ফেলে না দিয়ে আপনারা কিন্তু এভাবে ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের বেকিং সোডা আর নিয়ে নিয়েছি এখানে আমি কোলগেট। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে নিতে পারেন। একবার ব্যবহার করার মতো কোলগেট এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই তিনটে উপকরণকে একটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই যে মিশ্রণটা তৈরি হলো, আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি রূপোর নুপুর। আমরা কম বেশি অনেকেই রূপোর নানা ধরনের জুয়েলারি ব্যবহার করে থাকি। কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এই রূপোর জুয়েলারির মধ্যে নোংরা বসে যায়। তাছাড়াও নতুনের মতো যে একটা গ্লেজ থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যায়, যার কারণে আমরা বাজারে গিয়ে কিন্তু এই রূপোর জুয়েলারিগুলো পলিশ করিয়ে নিয়ে আসি। এতে করে অনেকগুলো টাকাও আমাদের খরচ হয়। তো আপনারা দোকানে না গিয়ে বাড়িতেই কিন্তু এটা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন। তো যে মিশ্রণটা তৈরি করেছি সেটাই আমি হাতের সাহায্যে প্রথমে এইভাবে করে নুপুরের মধ্যে লাগিয়ে নিচ্ছি। নুপুরের দুটো সাইডেই কিন্তু আমি মিশ্রণটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার আপনারা চাইলে এইভাবে করে 5 মিনিট রেখে দিতে পারেন, তবে আমি সাথে সাথে পরিষ্কার করে দেখাবো। একটা পুরনো ব্রাশ নিয়েছি, তো সেটা দিয়েই নুপুরটাকে এইভাবে ঘষে নিচ্ছি। কেন কি নুপুরের মধ্যে নানা রকমের ডিজাইন রয়েছে, যেগুলোর নোংরা কিন্তু আমরা হাত দিয়ে পরিষ্কার করতে পারবো না, যার কারণে পুরনো ব্রাশের ব্যবহার করেছি। তো এইভাবে ঘষে নেওয়ার পর আমি পরিষ্কার জল দিয়ে এই নুপুরগুলো ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা নোংরা জমেছিল আর কতটা পরিষ্কার হয়েছে। তো এখানে নিয়েছি একটা কন্টেনারের মধ্যে বেশ কিছুটা জল, তো তার মধ্যে নুপুরগুলো দিয়ে এইভাবে করে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নুপুরগুলো আগে কীরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে। শুধু যে পরিষ্কার হয়েছে তা কিন্তু নয়, এখানে যেহেতু চায়ের পাতা, বেকিং সোডার, কোলগেট মিশিয়ে আমরা একটা মিশ্রণ বানিয়ে পরিষ্কার করেছি, সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন রূপোর যে নতুনের গ্লেজটা থাকে সেটাও কিন্তু ফিরে এসছে। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা কাপড়ের ব্যাগ। আমরা যখন কোনো কিছু কেনাকাটা করি তার সাথে দেখবেন এই ধরনের ব্যাগগুলো পেয়ে থাকি। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের ব্যাগ অনেকগুলো থাকে, যেগুলো দেখবেন আমরা কেউই হয়তো কোনো কাজে ব্যবহার করি না, বাড়িতে এরকমই পড়ে থাকে, না হলে কখনো কখনো আমরা ফেলে দিই। তবে এই ব্যাগগুলো কিভাবে ব্যবহার করবেন, আমি এখানে নিয়েছি একটা প্লাস্টিক। আপনারা যে কোনো প্লাস্টিক এখানে নিতে পারেন, তবে আমার প্লাস্টিকটা যেহেতু অনেকটাই বড়, আমি এইভাবে করে কিছুটা মুড়িয়ে নিচ্ছি। তারপর কাপড়ের ব্যাগের মধ্যে প্লাস্টিকটাকে আমি এইভাবে করে ভরে দেব। হাত দিয়ে একটু ঠিক করে দেব, যাতে করে প্লাস্টিকটা এই কাপড়ের ব্যাগের মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে প্লাস্টিকটা আমি কাপড়ের ব্যাগের মধ্যে ভরে দিয়েছি। তারপর কাপড়ের ব্যাগের যে মুখের সাইডটা রয়েছে এইভাবে করে আমি মুড়িয়ে দিচ্ছি। চাইলে সেফটি পিন দিয়ে আটকেও দিতে পারেন। এবার এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন, এখন যেহেতু বর্ষার সময় মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আমরা যদি আমাদের বাড়ির পাপোশগুলো ধুয়ে দিই, বিশেষ করে টয়লেটের সামনের পাপোশ ধুয়ে দিলে দেখবেন অনেকটাই অসুবিধা হয় যদি পাপোশটা না শোকায়। সেক্ষেত্রে আপনারা এটা কিন্তু পাপোশ হিসাবে ব্যবহার করতে পারবেন। তবে রোজ যে এভাবে পাপোশ হিসাবে ব্যবহার করবেন তা কিন্তু নয়। যদি আপনাদের পাপোশ না শোকায় সেক্ষেত্রে কিন্তু কাজ চালানোর মতো আমরা এটাকে ব্যবহার করতে পারবো। আর পরে যখন আপনাদের পাপোশ শুকিয়ে যাবে আবারও পাপোশ ব্যবহার করবেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কম বেশি অনেকেই কিন্তু
আয়রনের ব্যবহার করে থাকি। আয়রন ব্যবহার করার পর অনেক সময় কি হয়, আমরা আয়রনটা যদি এইভাবে রেখে দিই সেক্ষেত্রে দেখা যায় আয়রনের তারটা অনেকটাই অগোছালো লাগে, যেটা দেখতেও অনেকটাই বাজে লাগে। তাছাড়াও যদি আমরা খোলা অবস্থায় রেখে দিই সেক্ষেত্রে আয়রনের মধ্যে নোংরাও বসে যায়। তো আপনারা আয়রনটা কিভাবে রাখবেন, আমি আয়রনের যে তারটা রয়েছে এইভাবে করে প্রথমে গুছিয়ে নিচ্ছি। কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এবার তারটাকে আয়রনের হ্যান্ডেলের মধ্যে এইভাবে করে ধরে নেব। এখানে নিয়েছি একটা মোটা কাপড়ের টুকরো, আপনারা দড়িরও ব্যবহার করতে পারেন। এই আয়রনের ভেতরের সাইড থেকে প্রথমে এইভাবে করে এই দড়িটাকে বের করে নেওয়ার পর আমি এইভাবে করে একটা গিঁট দিয়ে দিচ্ছি। তারপর উপর থেকে আরও একটা এইভাবে গিঁট দিয়ে দেব, যাতে করে আপনারা সহজে এটাকে খুলতে পারেন। এবার আয়রনটা আপনারা কিভাবে রাখবেন, তো আমি এখানে নিয়েছি একটা প্লাস্টিক, একটু বড় সাইজের প্লাস্টিক নিয়ে নেবেন। তারপর আয়রনটাকে এই প্লাস্টিকের মধ্যে আমরা যদি এইভাবে করে ভরে দিই সেক্ষেত্রে কি হবে, আয়রনটা একটা জায়গার মধ্যে গোছানো তো থাকবে, আয়রনের মধ্যে কিন্তু একটুও নোংরা বসবে না। যখন প্রয়োজন হবে আপনারা কিন্তু এখান থেকে আয়রনটা বের করে নিতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা বডি স্প্রে। আমরা বডি স্প্রে বা পারফিউম কম বেশি অনেকে ব্যবহার করে থাকি, তবে যেভাবে ব্যবহার করি না কেন এর যে স্মেলটা থাকে দেখবেন খুব বেশিক্ষণ স্থায়ী থাকে না। তবে আপনারা যখনই বডি স্প্রে বা পারফিউম ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করলে এটা বেশ কিছুক্ষণ আরও স্থায়ী থাকবে, খুব সহজেই কিন্তু এর স্মেলটা চলে যাবে না। তো আমরা জামা কাপড় কম বেশি অনেকেই আয়রন করে থাকি, তবে যাতে করে আয়রন ভালোভাবে করা হয় যার কারণে আমরা কি করি, অনেকেই সামান্য পরিমাণের জল নিয়ে জামা কাপড়ের মধ্যে ছিটিয়ে দিই, তারপরেই কিন্তু জামা কাপড়টা আয়রন করি। তবে আপনারা জল ছেটানোর আগে কি করবেন, এই জলের মধ্যে সামান্য পরিমাণের পারফিউম বা বডি স্প্রে যদি এইভাবে স্প্রে করে দেন, তারপর যদি এই জলটা জামা কাপড়ের মধ্যে এইভাবে ছিটিয়ে দেন, এবার যদি আপনারা আয়রন করেন সেক্ষেত্রে কি হবে, আমাদের জামা কাপড়টা তো খুব ভালোভাবে আয়রন করা যাবেই, তাছাড়াও জামা কাপড়ের মধ্যে পারফিউম বা বডি স্প্রের যে স্মেলটা থাকে সেটা কিন্তু অনেকক্ষণ স্থায়ী থাকবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি সাবান। সাবান আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি, সেটা বাথরুমের ক্ষেত্রে হোক কি বেসিনের সামনে। তবে সাবান ব্যবহার করার পর আমরা কি করি, অনেকেই সাবান কেশের মধ্যে রেখে দিই। তবে ডাইরেক্ট যদি আমরা সাবান কেশের মধ্যে সাবানটা রেখে দিই সেক্ষেত্রে দেখা যায় সাবানের মধ্যে যে এক্সট্রা জল থাকে সেটা কিন্তু কেশের তলার দিকে থেকে যায়, যার কারণে সাবান কিন্তু আমাদের খুব সহজেই গলে যায়। তবে আপনারা যখনই সাবান ব্যবহার করবেন, ব্যবহার করার পর কেশে কিভাবে রাখলে সাবানটা আপনাদের খুব সহজে গলে যাবে না। তো আমি এখানে নিয়েছি বেশ কিছুটা রাবার ব্যান্ড। এইভাবে করে আমি একটা কেশের ওপরের সাইড থেকে রাবার ব্যান্ড পরিয়ে দিচ্ছি, আর আরও যে দুটো রাবার ব্যান্ড রয়েছে সেটা এইভাবে সাইড দিয়ে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে রাবার ব্যান্ড দিয়েছি, আপনারা এখানে 4টে রাবার ব্যান্ডেরও ব্যবহার করতে পারেন। এবার আপনারা যখনই সাবান ব্যবহার করবেন তারপর ডাইরেক্ট কেশের মধ্যে না রেখে এই যে রাবারগুলো রয়েছে তার ওপরে রাখবেন। এতে করে কি হবে, সাবানের মধ্যে যে এক্সট্রা জল থাকে সেটা কিন্তু কেশের তলার দিকে চলে যাবে, যার কারণে সাবান কিন্তু খুব সহজে গলবে না। এই সাবান আপনারা আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। ঠিক একইভাবে আমরা বাসন মাজার জন্য যে সাবানটা ব্যবহার করি, অনেকেই কি করি, আমাদের যে বাসন মাজার বাটি থাকে তার মধ্যে ডাইরেক্ট রেখে দিই, তো তার মধ্যে না রেখে এইভাবে একটা কন্টেনারের মধ্যে বেশ কিছুটা রাবার বেঁধে তারপর যদি সাবানটা রাখেন, ঠিক একইভাবে সাবানটা কিন্তু গলবে না, সাবানের যে এক্সট্রা জল থাকে সেটা নিচের দিকে ঝরে যাবে। আমি তলার সাইডে স্কাবারগুলো রেখে দিলাম, এইভাবে কিন্তু আপনারা সাবান ব্যবহার করতে পারবেন। দেখবেন বাসন মাজার সাবানও কিন্তু আপনাদের অনেক দিন যাবে, খুব সহজে গলবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। তো সাবানের আরও একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। তো একটা নিয়ে নিয়েছি আমি এখানে প্রেকের সাহায্যে সাবানটাকে এইভাবে করে ফুটো করে দিচ্ছি। তো প্রেকের ব্যবহার কেন করব, আমরা যদি প্রেক দিয়ে সাবানটাকে ফুটো করি সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই কিন্তু ফুটো হয়ে যাবে, আর এই ফুটোটা অনেকটাই বড়, যার কারণে কাজটি করতেও আমাদের অনেকটাই সুবিধা হবে। আমরা চাইলে এখানে সুচ বা সেফটি পিনের ব্যবহার করতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে ফুটোটা অনেকটাই ছোট হতো, কাজটি করতেও অনেকটাই অসুবিধা হতো। আর যদি বড় করতাম সেক্ষেত্রে
সেক্ষেত্রে সুচ বা সেফটি পিন দিয়ে বারবার কিন্তু আমাদের ফুটোটা করতে হতো। আমি এখানে নিয়েছি সুতো, যেহেতু অনেকটাই সরু সুতো রয়েছে যার কারণে দুবার পেঁচিয়ে দিয়েছি। আপনারা যদি মোটা সুতো নেন সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট ব্যবহার করলেই হবে। তো এইভাবে করে সুতোটা সাবানের মধ্যে পরিয়ে দিয়েছি, তারপর গিট দিয়ে দিচ্ছি। এবার এই সাবানটা আপনারা কোথায় কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমরা কিচেন সিঙ্কের মধ্যে ওয়াশ বেসিনের সামনে অনেকেই হাত ধোয়ার জন্য সাবানের ব্যবহার করে থাকি। তবে সাবান ব্যবহার করার পর কি করি, সিঙ্কের পাশে বা ওয়াশ বেসিনের পাশে সাবান রেখে দিই বা কেসের মধ্যে রেখে দিই। সেক্ষেত্রে দেখা যায় সাবানের মধ্যে যে এক্সট্রা জল থাকে, জলটার কারণে সাবান কিন্তু খুব সহজে গলে যায়, বেশি দিন ব্যবহার করতে পারি না। তো আমরা সাবান ব্যবহার করার পর যে বেসিনের সামনে বা সিঙ্কের সামনে কল থাকে তার মধ্যেও সাবানটাকে এইভাবে ঝুলিয়ে রাখতে পারি, বা যদি সাইডে কোনো হ্যাং করার জায়গা থাকে সেখানেও কিন্তু যদি ঝুলিয়ে রেখে দিই সেক্ষেত্রে সাবানের মধ্যে যে এক্সট্রা জল থাকে সেটা দেখবেন খুব সহজেই ঝরে যাবে, যার কারণে সাবান কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে না। কিভাবে আমরা যদি সাবানটি বাথরুমের মধ্যেও ব্যবহার করি সেক্ষেত্রে দেখবেন সাবান থেকে খুব সহজে জল ঝরে যাবে, আর এই সাবান কিন্তু অনেক দিন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ আমরা প্রত্যেকেই কম বেশি রান্না বান্না করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তবে পেঁয়াজ যখন আমরা কাটি, পেঁয়াজ কাটার সাথে সাথেই দেখবেন একটা ঝাঁঝালো ভাব বেরোয়, যার কারণে অনেক সময় আমাদের চোখ জ্বালা করতে শুরু করে, আর কখনো কখনো তো দেখা যায় চোখ দিয়ে জলও বেরিয়ে যায়, বিশেষ করে যখন আমরা একটু বেশি পরিমাণের পেঁয়াজ কাটি। তবে যখন আপনারা পেঁয়াজ কাটবেন, কিভাবে পেঁয়াজটা কাটলে পেঁয়াজ কাটার পরেও কিন্তু কোনো ঝাঁঝালো ভাব বেরোবে না। একটা পাত্রের মধ্যে নিয়েছি বেশ কিছুটা জল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বরফের টুকরো। এবার এই বরফগুলা জলের মধ্যে আপনারা পেঁয়াজগুলো এইভাবে করে দিয়ে দেবেন যতগুলো পেঁয়াজ কাটবেন। তো আমি এখানে দুটো পেঁয়াজ দিয়েছি। এইভাবে আপনারা 2 থেকে 3 মিনিট রেখে দেবেন। তারপর যদি আপনারা পেঁয়াজটা কাটেন দেখবেন পেঁয়াজটা ঠান্ডা হয়ে যাওয়ার কারণে কি হবে, পেঁয়াজের যে একটা ঝাঁঝালো ভাব থাকে সেটা কিন্তু আর বেরোবে না। আপনারা যত খুশি পেঁয়াজ কাটেন না কেন চোখও জ্বালা করবে না, আর আপনাদের চোখ দিয়ে জলও বেরোবে না। এছাড়াও আমরা যদি এইভাবে কিছুক্ষণের জন্য বরফগোলা জলের মধ্যে পেঁয়াজগুলো ভিজিয়ে রাখি সেক্ষেত্রে সুবিধা হবে আরও একটা, পেঁয়াজের খোসা আমরা খুব সহজে ছাড়িয়ে নিতে পারবো। তাছাড়াও অনেক সময় আমরা পাখার তলায় বসে যখন পেঁয়াজের খোসা ছাড়াই দেখবেন এদিক ওদিক খোসাগুলো উড়ে যায়। তো এইভাবে যদি জলে ভিজিয়ে রেখে পেঁয়াজের খোসা ছাড়ানো হয় সেক্ষেত্রে পেঁয়াজের খোসা এদিক ওদিক উড়েও যাবে না। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।